না, এই গরমে মনে হচ্ছে আমার শরীরের সব রক্ত শুকিয়ে যাচ্ছে। এক ফোঁটা বাতাস নেই এই ভাঙা ঘরে। আমার খুব জল তেষ্টা পেয়েছে। জল তো ওই মাটির কলসিতে রাখা আছে রূপমঞ্জুরি, উঠে গিয়ে খেয়ে নে। কিন্তু হাত থামাস না। তুই কি ভুলে গেছিস জেসমিনের কড়া নির্দেশ? আজকে সুতো বোনার কাজ শেষ না হলে দুপুরে আমাদের এক দানা ভাতও দেওয়া হবে না। জেসমিন তোর পেটের মেয়ে মধুবালা, ও কি সত্যি আমাদের না খাইয়ে মারবে? একবার গিয়ে আমি বিদেশি বণিকদের সব চালানের কাজ গুছিয়ে ফেলেছি। তুমি শুধু একবার ফিরে এসো, আমি তোমাকে এক মুহূর্তের জন্য আমার চোখের আড়াল হতে দেব না। এটাই তো চারুদিদির শাস্তির আসল রূপ জেসমিন। মৃত্যু দিলে তো ওরা এক নিমেষে সব কষ্ট থেকে মুক্তি পেয়ে যেত, কিন্তু ঘাম জড়িয়ে ভাত জোগাড় করে। ক্ষমতার চেয়ে দয়া অনেক বড়। আমি এখন শুধু চাই আমার এই কাজের বদলে ওরা আমাকে এক থালা ভাত দিক। সেই ভাত খেয়ে আমি আমার বাকি জীবনটাই কাটি। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ। সকালবেলা। চারুলতার কক্ষ। চারুলতা বিছানা ছেড়ে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে বাইরে রোদের দিকে তাকিয়ে আছে। রানী লতা ঘরে এলো। চারু, তুই আবার বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছিস? তোকে না রাজবৈদ্য একদম পরিষ্কার বলে দিয়েছে সকালবেলা বেশি ঘোরাঘুরি না করে শান্ত হয়ে বিশ্রাম নিতে? তুই কেন আমার কথা একদম শুনতে চাইছিস না মা? মা, আমি তো অসুস্থ নই যে সারাদিন বিছানায় শুয়ে থাকবো। এই সকালের মিষ্টি রোদ গায়ে লাগলে তো আমার অনাগত সন্তানেরই ভালো হবে। তুমি আমাকে এই চার দেয়ালের মাঝে এমনভাবে বন্দি করে রাখলে আমার মনটাও হাঁপিয়ে উঠবে মা। আমি একটু রাজপ্রাসাদের বাগানে যেতে চাই। বাগানে যাওয়ার তো কোনো দরকার নেই, এখন চারদিকে অনেক রোদ। তুই বরং এই ফলগুলো খেয়ে নে, আমি তোর জন্য নিজের হাতে কেটে এনেছি। তোর শরীর এখন দুর্বল, একটু অসাবধান হলেই বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে মা। মা, আমি রত্নগড়ের চরদের সাথে যুদ্ধ করেছি, তাঁত বুনেছি, সাধারণ মানুষের মতো মাইলের পর মাইল হেঁটেছি। আমার শরীর এত দুর্বল নয়। তুমি আমাকে একটু তাঁতিপল্লীর দিকে যাওয়ার অনুমতি দাও না মা। আমি নিজের চোখে দেখে আসতে চাই ওরা কেমন আছে। মধুরাজে ধীর পায়ে ঘরে ঢুকলেন। কে কেমন আছে চারুমা? তুমি ওই বেঈমান রূপমঞ্জুরি আর মধুবালার কথা বলছো? লতা একদম ঠিক বলেছে, তোমার এখন ওই তাঁতি পল্লীতে যাওয়ার কোনো দরকার নেই। তুমি এই প্রাসাদের ভেতরেই থাকবে। বাবা, আপনিও মায়ের দলে যোগ দিলেন? আমি শুধু দেখতে চেয়েছিলাম ওরা ওদের শাস্তি ঠিক মতো পালন করছে কিনা, ওদের কোনো অন্যায় কষ্ট দেওয়া হচ্ছে কিনা। ওদের কোনো অন্যায় কষ্ট দেওয়া হচ্ছে না মা। জেসমিন নিজে গিয়ে সব তদারকি করছে। ওরা সারাদিন বসে সুতো কাটছে আর তার বদলে দুবেলা পেট ভরে ভাত খাচ্ছে। তুমি ওদের কথা ভেবে নিজের এই সুন্দর সময়টা নষ্ট করো না। তুমি বরং হেম মধুরাজ্যের কথা ভাবো। রাজপুত্র অরুণের কোনো চিঠি আজ এলো কিনা সেই খোঁজ নাও। রাজপুত্রর চিঠি তো কালই এসেছে বাবা। উনি তো রাজ্যের সব কাজ সুন্দর করে সামলাচ্ছেন, কিন্তু আমার মনটা কেন জানি শুধু ওই তাঁতিপল্লীর দিকেই পড়ে আছে। যারা সারা জীবন রাজকীয় অহংকারে মাটিতে পা ফেলেনি, তারা আজ মাটির ঘরে বসে সুতো কাটছে। এটা ভাবলে বিধাতার বিচারের প্রতি আমার মাথা নত হয়ে আসে। তুই ওদের কথা আর মুখে আনিস না চারু, তুই শান্ত হয়ে ফলগুলো খেয়ে নে। আমি তোর বাবাকে নিয়ে দরবার কক্ষে যাচ্ছি, বাণিজ্যের কিছু জরুরি হিসাব দেখার আছে। তুই কিন্তু একদম কক্ষের বাইরে যাবি না মা। আচ্ছা মা, ঠিক আছে, আপনারা যান। মধুপুর রাজ্যের শেষ প্রান্তে তাঁতিপল্লী। রূপমঞ্জুরি এবং মধুবালার চরকায় বসে সুতো কাটছে। দুজনের পরনে মোটা সুতোর সাধারণ কাপড়, মুখ একদম শুকনো। মধুবালার আঙ্গুল থেকে একটু রক্ত বেরোচ্ছে। রূপমঞ্জুরি, আমার ডান হাতের আঙ্গুলটা আজ আর চলছে না রে। কালকের কাটা জায়গায় আজ আবার এই খসখসে সুতো ঘষে ঘষে জ্বলে যাচ্ছে। আমি মনে হয় আর সুতো কাটতে পারবো না। সুতো না কাটলে যে আজ দুপুরে এক দানা ভাতও জুটবে না মধুবালা। তুই কি আবার ওই জঙ্গলের মতো খিদের জ্বালায় তিলে তিলে মরতে চাস? তোর আঙ্গুল কাটছে তো কি হয়েছে, বা হাত দিয়ে সুতো ধর। আমি তো আমার এই দুই হাত দিয়েই টানা কাজ করে যাচ্ছি। তুই এত পাষাণ কি করে হয়ে গেলি রূপমঞ্জুরি? তুই তো রত্নগড়ের মহারানী ছিলি, তোর তো একটু কাজ করলে হাঁপিয়ে যাওয়ার কথা, আর তুই আর সাধারণ তাঁতিদের চেয়েও বেশি সুতো কাটছিস। তোর কি কোনো কষ্ট হচ্ছে না?
কষ্ট তো আমার শরীরের চেয়েও মনের বেশি হচ্ছে রে মধুবালা। এই মাটির ঘরে বসে আমি যখন সুতো কাটি তখন আমার মনে পড়ে যায় চারুলতার কথা। মেয়েটা কত কষ্ট করে আমাদের জন্য এই সুতো বুনেছিল, আর আমরা তার অন্ন কেড়ে নিতে চেয়েছিলাম। বিধাতা আজ আমাকে দিয়ে সেই সুতোই কাটাচ্ছেন। আমার এই ঘাম আর রক্ত আমাকে রোজ মনে করিয়ে দিচ্ছে আমি কতটা পাপ করেছিলাম। তুই আজ চারুলতার গুণ গাইছিস রূপমঞ্জুরি, তুই সত্যি বদলে গেছিস। না বদলে উপায় কি? চারুলতা চাইলে তো আমাকে এক কোপে শেষ করে দিতে পারতো, কিন্তু ও আমাকে বাঁচিয়ে রেখে বুঝিয়ে দিল ক্ষমতার চেয়ে দয়া অনেক বড়। আমি এখন শুধু চাই আমার এই কাজের বদলে ওরা আমাকে এক থালা ভাত দিক। সেই ভাত খেয়ে আমি আমার বাকি জীবনটাই তাঁতিপল্লীতেই পার করে দিতে পারি। আমার আর কোনো রাজপ্রাসাদ চাই না। তাঁতি মাসে গেল, তার হাতে দুটি মাটির থালায় গরম ভাত আর সামান্য তরকারি। তোরা আজ কাজ থামা, দুপুর হয়ে গেছে। এই নে তোদের আজকের ভাতের থালা, ভালো করে খেয়ে নে, খেয়ে আবার সুতো কাটবি। মাসি, আজ ভাতটা একটু বেশি দিয়েছো মনে হচ্ছে। হ্যাঁ, জেসমিন মন্ত্রী কাল রাতে বলে দিয়েছে তোরা যতটা পরিশ্রম করবি তোদের ততটা ভাত দেওয়া হবে। তোরা কাল অনেকগুলো সুতো বুনেছিলি, তাই আজ তোদের ভাতের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের যুবরানী চারুলতা মা তোদের উপর কোনো অবিচার করছেন না, আর তিনি অবিচার করতেও বারণ করেছেন। চারুমা আর জেসমিন আমাদের ভিখারি থেকে আবার মানুষ বানাচ্ছে মাসি। বিধাতা ওদের চির সুখে রাখুক। দে, থালাটা দে। রূপমঞ্জুরি এবং মধুবালা পরম তৃপ্তিতে সেই সাধারণ ভাত মুখে তুলল। রাজপ্রাসাদের 56 ভোগ ছেড়ে মাটির থালা এই সাধারণ অন্ন তাদের কাছে আজ অমৃতের মতো লাগলো। হেমমধু রাজ্যের রাজপ্রাসাদে যোগু মোড়লের কক্ষ। জয়া, তুমি আর সকালে রাজপুত্র অরুণকে কোথাও দেখলে? ছেলেটা তো সকালে একবারও আমার কাছে এলো নে গো। সারু তো আমাকে বলে গিয়েছিল রাজপুত্রকে চোখে চোখে রাখতে। তুমি এত অস্থির কেন হচ্ছ গো? রাজপুত্র তো সকাল সকাল উঠে তাঁত বিদ্যালয়ের দিকে চলে গেছে। সেখানে বিদেশি বণিকদের সাথে কি সব নতুন চুক্তির কথা হচ্ছে। ছেলেটা কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছে, এটাই তো ভালো। কাজের মধ্যে থাকলে চারুর কথা মনে পড়ে, কম কষ্ট পাবে। তা ঠিক আছে জয়া, কিন্তু সারু মধুপুরে যাওয়ার পর থেকে আমাদের প্রাসাদটা কেমন যেন প্রাণহীন হয়ে গেছে গো। আমার তো মনে হচ্ছে কাল সকালে একটা রথ নিয়ে মধুপুরে ছুটে যায় আমার মেয়েটাকে একবার নিজের চোখে দেখে আসার জন্য। তুমি একদম ওসব পাগলামি করবে না বলে দিচ্ছি। চারু ওখানে ওর বাবা মায়ের কাছে শান্তিতে বিশ্রাম নিচ্ছে। তুমি এখন ওখানে গিয়ে ভিড় বাড়ালে মেয়েটার কষ্ট হবে। লতা দিদি তো ঠিক মতো চারুর খেয়াল রাখছেনি। বিধাতা আমাদের যে নতুন অতিথি আসার খবর দিয়েছেন, আমাদের এখন শুধু সেই দিনের জন্য অপেক্ষা করতে হবে। তুমি ঠিকই বলেছ গো, তবে আমার মন বলছে সারু ওখানে আমাদের ছাড়া খুব একটা শান্তিতে নেই গো। মেয়েটা তো রাজপুত্রকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চায় না। রাজপুত্র আজ ফিরুক, আমি নিজে তার সাথে বসে একসাথে রাতের খাবার খাবো গো। হেমমধু রাজ্যে নতুন তাঁত বিদ্যালয়। রাজপুত্র অরুণ খুব ব্যস্ত হয়ে তাঁতিদের কাজের হিসাব দেখছে। ভ্যাবলা এবং ক্যাবলা সেখানে একটি বড় মাটির হাঁড়ি নিয়ে উপস্থিত হলো। রাজপুত্র মশাই, আমরা আপনার জন্য দুপুরের খাবার নিয়ে এসেছি। যোগু কাকা আমাদেরকে বলে দিয়েছেন আপনি যেন সব কাজ ফেলে আগে খেয়ে নেন। তোরা রেখে দে ভ্যাবলা, আমি এই হিসাবগুলো মিলিয়ে তারপর খাবো। বিদেশি বণিকরা কাল সকালে নতুন কাপড়ের চালান নিতে আসবে, কোনো কিছুতেই যেন ত্রুটি না থাকে। চারু এই বিদ্যালয়টাকে নিজের হাতে তিলে তিলে করে গড়ে তুলেছে, ওদের অনুপস্থিতিতে এর কোনো বদনাম যেন না হয়। রাজপুত্র মশাই, আমরা জানি আপনি দিদির কাজের কতটা সম্মান করেন, কিন্তু আপনি যদি না খেয়ে অসুস্থ হয়ে পড়েন তবে দিদি ফিরে এসে আমাদের আস্ত রাখবে না। আপনি এই খাতাটা সরিয়ে গরম গরম পরাটা তরকারি খেয়ে নিন তো। হ্যাঁ রাজপুত্র মশাই, আপনি জানেন আমি আজ আপনার জন্য স্পেশাল মিষ্টি বানিয়েছি। এই মিষ্টি খেলে আপনার মনে সব কষ্ট দূর হয়ে যাবে। সারু দিদির কথা মনে পড়লেও আর মন খারাপ হবে না।
তোদের দিদির কথা কি কোনো মিষ্টি খেয়ে ভোলা যায় রে ভ্যাবলা? তোরা দিবি আমাকে খাবার, আমি খাচ্ছি, কিন্তু তোরা আমাকে বল, তোদের দোকানে আজ কত লোক এসেছিল? রাজ্যের সাধারণ মানুষেরা কেমন আছে? সবাই খুব আনন্দে আছে রাজপুত্র মশাই। সবাই শুধু আমাদের দোকানে এসে চারু দিদির বাচ্চার কথা জিজ্ঞেস করে। সবাই জানতে চায় কবে নতুন অতিথি আসবে। রাজ্যের মানুষ তো এখন থেকে উৎসবের কথা ভাবছে। রাজ্যের মানুষের এই ভালোবাসাই তো আমাদের হেমমধু রাজ্যের আসল শক্তি রে ক্যাবলা। আমি চারুকে আজ রাতে একটা চিঠি পাঠাবো। তাদের এই ভালোবাসার কথা আমি চারুকে সব লিখবো। তাহলে আমাদের কথা লিখে দেবেন রাজপুত্র মশাই। দিদিকে বলবেন ভ্যাবলা ভ্যাবলা আর ক্যাবলা দিদির জন্য অনেক অনেক নতুন নতুন মিষ্টি বানিয়ে অপেক্ষা করছে। হেমমধু রাজ্যের পশুশালা। সোনা পাখি উড়ে আসে লালুর কাছে। কি রে লালু ভাই, আজ তোকে খুব খুশি খুশি লাগছে। তুই কি কোনো নতুন সুখবর পেলি নাকি? এই সুখবর মানে, আমি তো আজ সকাল থেকে রাজপ্রাসাদের সবার মুখে শুধু একটাই কথা শুনছি রে সোনা পাখি। রাজপুত্র অরুণ নাকি চারুকে একটা চিঠি পাঠাবে। আমি তো ভাবছি, আমি যদি চিঠি নিয়ে উড়ে যেতে পারতাম, তাহলে আমি নিজেই চারুর কাছে এই চিঠিটা পৌঁছে দিতাম। তুই গরু হয়ে আকাশে উড়বি? তার কথা শুনলে তো চারু হাসতে হাসতে পাগল হয়ে যাবে। তবে তুই একদম ঠিক বলেছিস ভাই। চিঠিটা গেলে চারু খুব শান্তি পাবে। বেচারি মধুপুরে একা একা রাজপুত্রকে ছাড়া নিশ্চয় কষ্টে আছে। আমি তো রাজপুত্রকে আজ সকাল থেকে শুধু কাজ করতে দেখলাম। চারুর সব দায়িত্ব উনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। তুই কি আজ সকালে রাজপুত্রের বারান্দায় গিয়ে গান শুনিয়েছিলি? হ্যাঁ ভাই, আমি গিয়েছিলাম। রাজপুত্র আমার গান শুনে হাসলেন। তারপর বললেন, সোনা পাখি, তার গান শুনলে আমার চারুর কথা মনে পড়ে যায়। তুই রোজ আসবি। আমি তো ঠিক করেছি, চারু না ফেরা পর্যন্ত আমি রাজপুত্রকে একদম একা থাকতে দেব না। তুই খুব ভালো কাজ করেছিস রে সোনা পাখি। আমাদের চারু আর রাজপুত্রের ভালোবাসার মতো এমন পবিত্র ভালোবাসা এই পৃথিবীতে আর কারণে। বিধাতা ওদের চিরকাল এভাবে একসাথে রাখুক। মধুপুর রাজ্যের সীমানা। জেসমিন, তুমি আজ সকালে তাঁতিপল্লীতে গিয়েছিলে? রূপমঞ্জরি আর মধুবালা ঠিকঠাক মতো কাজ করছে তো? আমি নিজে যাইনি রাজেশ বাবু, আমি প্রহরীদের পাঠিয়েছিলাম। তাঁতিমাসির খবর দিয়েছে ওরা সারাদিন মাথা নিচু করে সুতো কাটছে। খসখসে সুতোয় হাত কেটে গেলে ওরা নাকি কোনো অভিযোগ করছে না। এটাই তো চারু দিদির শাস্তির আসল রূপ জেসমিন। মৃত্যু দিলে তো ওরা এক নিমেষে সব কষ্ট থেকে মুক্তি পেয়ে যেত, কিন্তু ঘাম জড়িয়ে ভাত জোগাড় করার এই কষ্ট ওদের মনের সব অহংকার তিলে তিলে শেষ করে দিচ্ছে। আপনি ঠিক বলেছেন রাজেশ বাবু। জানেন, আজ যখন তাঁতিমাসি আমাকে বললো যে ওরা ভাতের থালা পেয়ে কতটা তৃপ্তি নিয়ে খেয়েছে, তখন আমার বুকের ভেতরটা কেমন যেন একটু শান্ত হলো। আমি ভয় পাচ্ছিলাম ওরা হয়তো এই সাধারণ খাবার মুখেও তুলবে না। খিদে মানুষকে মাটির কাছাকাছি নিয়ে আসে জেসমিন। তুমি কোনো চিন্তা করো না। মহারাজ মধুরাজা আর চারু দিদি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই ওদের জন্য সব থেকে সঠিক। হ্যাঁ রাজেশ বাবু, কিন্তু আমার মনটা আজ অন্য একটা কারণে খুব ফুরফুরে লাগছে। আজ সকালে হেমমধু রাজ্য থেকে একটা বিশেষ রথ এসেছে। সেই রথে করে রাজপুত্র অরুণ চারু দিদির জন্য একটা চিঠি পাঠিয়েছে। রাজপুত্রের চিঠি? তাহলে তো চারু দিদি আজ খুব খুশি হবে। দিদি তো এই কদিন রাজপুত্রকে না দেখে খুব মন খারাপ করেছিল। তুমি কি চিঠিটা দিদির কাছে পৌঁছে দিয়েছো? না, আমি চিঠিটা রানীমায়ের হাতে দিয়েছি। রানীমা নিজে গিয়ে দিদিকে চিঠিটা দিয়ে দেবেন। আমি শুধু দূর থেকে দিদির মুখের হাসিটা দেখতে চাই। মধুপুরের রাজপ্রাসাদের চারুলতার পুরনো কক্ষ। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। চারুলতা জানালার কাছে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। রানী লতা ধীর পায়ে হাসি মুখে ঘরে ঢুকলো। তার হাতে একটা রাজকীয় সিলমোহর দেওয়া চিঠি। চারু, তুই অন্ধকারে জানালার কাছে একা বসে কি ভাবছিস? দেখ, তোর জন্য আমি কি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো মা? বাবা কি বিদেশি বণিকদের কোনো নতুন কাপড়ের নকশা পাঠিয়েছেন? বিদেশি বণিকদের নকশা আমি তোকে কেন দিতে আসবো রে?
এটা তার চেয়েও অনেক বেশি দামি কিছু, তুই নিজেই খুলে দেখ। হেমমধু রাজ্য থেকে এইমাত্র এক বিশেষ দূত এই চিঠিটা দিয়ে গেল। হেমমধু রাজ্য থেকে রাজপুত্র অরুণ পাঠিয়েছে? ও মা, তুমি আমাকে আগে বলবে না? আমি তো ওনার খবরের জন্য সকাল থেকে পচে বসে আছি। তুই চিঠিটা পড়, আমি তোকে একা ছেড়ে দিচ্ছি। আমি জানি এই চিঠিটা পড়ার সময় তোর অন্য কাউকে আর দরকার নেই। রানী লতা হাসি মুখে ঘর থেকে বেরিয়ে গেল। চারুলতা বুকের ধুকপুকানি নিয়ে চিঠির ভাঁজ খুলল। রাজপুত্র অরুণের হাতের লেখা দেখেই চারুলতা চোখের কোণে জল জমে উঠল। চিঠিতে লেখা, আমার প্রিয় চারু, তুমি মধুপুরে যাওয়ার পর থেকে এই হেমমধু রাজ্যের রাজপ্রাসাদ আমার কাছে একদম শূন্য হয়ে গেছে। আমি বারবার তোমার বারান্দায় যাই, তোমার তাঁত বিদ্যালয়ে যাই, কিন্তু কোথাও তোমাকে দেখতে না পেয়ে আমার মনটা ভীষণ অস্থির হয়ে ওঠে। তুমি কি জানো, সোনা পাখি আজ সকালে এসে আমাকে গান শুনিয়ে গেছে। ভ্যাবলা আর ক্যাবলা আমাকে নিজের হাতে খাইয়ে গেছে। যোগু বাবা আর জয়া মা আমাকে সারাক্ষণ চোখে রাখছেন। সবাই শুধু তোমার কথা বলতে বলতে আমাকে সান্ত্বনা দেয়, কিন্তু আমার চোখের এই তৃষ্ণা তো তোমাকে না দেখলে মিটবে না চারু। আমি জানি তুমি ওখানে শান্তিতে বিশ্রাম নিচ্ছ। আমাদের অনাগত সন্তানের জন্য তোমার এই বিশ্রাম খুবই দরকার, কিন্তু তুমি আমাকে কথা দাও তুমি নিজের খুব ভালো করে যত্ন নেবে। আমি বিদেশি বণিকদের সব চালানের কাজ গুছিয়ে ফেলেছি। তুমি শুধু একবার ফিরে এসো। আমি তোমাকে এক মুহূর্তের জন্য আমার চোখের আড়াল হতে দেব না। তোমার অপেক্ষায়, তোমার রাজপুত্র অরুণ। চারুলতা হুড়মুড়িয়ে চিঠিটা বুকে চেপে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, রাজপুত্র, আপনি আমাকে এত ভালোবাসেন, আপনার এই একটা চিঠি আমার বুকের সব কষ্ট এক নিমেষে ধুয়ে দিল। আমি জানি আপনি একা একা সেখানে বড্ড কষ্ট পাচ্ছেন, কিন্তু আর কটা দিন রাজপুত্র, আমি খুব তাড়াতাড়ি আপনার কাছে ফিরে আসব। এই দূরত্ব শুধু আমাদের ভালোবাসাটাকে আরো মজবুত করেছে। চারুলতা জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। হেমমধু রাজ্যের রাজপ্রাসাদ, রাতের বেলা। রাজপুত্র অরুণ নিজের কক্ষের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। চারু, আমার চিঠিটা কি এতক্ষণে তোমার কাছে পৌঁছেছে? তুমি কি আমার হাতের লেখা দেখে একটু হাসলে, নাকি তোমার চোখে জল চলে এলো? আমি জানি তুমি আমাকে ছাড়া ওখানে শান্তিতে নেই। বিধাতা আমাদের জীবনে যে নতুন সকালের আলো পাঠাতে চলেছেন, আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি চারু। তুমি ফিরে এলে এই রাজপ্রাসাদ আবার নতুন করে সেজে উঠবে। আমাদের নতুন অতিথি এই বারান্দায় খেলবে, আর তুমি হাসি মুখে দাঁড়িয়ে দেখবে। রাজপুত্র অরুণ চাঁদের আলোর দিকে তাকিয়ে চারুলতা সেই শান্ত মায়াবী মুখটা কল্পনা করতে থাকে। দুই রাজ্যের দুই প্রান্তে দুই হৃদয় এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে আছে। কোনো চক্রান্ত, কোনো শত্রুতা আজ আর তাদের এই পবিত্র ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারছে না। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।